আমরা নবীন, আমরা তরুণ, আমরা জাতি, ভবিষ্যৎ দেশ ও জাতি সেবাই হবে, দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে। শপথ, শিক্ষা, নৈতিকতা, মানবতা, দেশপ্রেম আমাদের চলার নীতি, আমাদের চলার নীতি। এটাই মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল কলেজে মূলনীতি। প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আশা করি সবাই ভালো আছো। পরীক্ষা পরবর্তী সময়ে তোমাদের আজকে এটি প্রথম লেকচার। আজকের লেকচারটি আমি নতুন একটি অধ্যায়ের উপর নেব, যে অধ্যায়টি পরবর্তী তোমাদের FT2 পরীক্ষার জন্য কার্যকরী থাকবে। তো আর কথা নয়, চলো আমরা আজকের ক্লাসে ফিরে যাই। আজকে আমরা আলোচনা করব অধ্যায় 4, চতুর্থ অধ্যায় কাজ, শক্তি এবং ক্ষমতার থেকে। প্রথমেই আমরা জেনে নেব কাজ। কাজ কি? তাহলে আমরা আগে শুরু করি, কাজ কি? কাজ সাধারণভাবে আমরা বলতে থাকি কোনো কিছু করাকে কাজ বলে। অর্থাৎ এমনি কোনো কিছু, যে কোনো জিনিস হতে পারে কাজ। ভাত খাওয়া, হাঁটা, চলা, তার বই পড়া, এগুলো কাজ হতে পারে। কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ একটু আলাদা। আমরা আগে একটা ঘটনা দেখে নিই। প্রথমে আমি ধরে নিলাম এখানে একটা বস্তু আছে, বস্তুটার উপর আমি বল প্রয়োগ করলাম, F পরিমাণ বল। তাহলে বলের দিক হচ্ছে এই দিক, F বল এইদিকে প্রয়োগ করা হলো। তাহলে বস্তুটা এইদিকে যাওয়ার কথা, F এর দিকে সরে যাওয়ার কথা। এবার বস্তুটা বিভিন্ন কারণে বিভিন্ন দিকে চলে যেতে পারে। আমি যেদিকে বল করলাম সেদিকে না গিয়ে অন্যদিকেও যেতে পারে। আমি ধরে নেই বস্তুটা এদিকে চলে আসলো, যেটা প্রযুক্ত বলের সাথে থিটা কোণ তৈরি করে, এবং এইদিকে তার সরণ হলো S, নতুন অবস্থান হলো এইখানে। আরো একবার বলি, একটি বস্তুর উপর বল প্রয়োগ করায় বস্তুটির সরণ ঘটলো, অর্থাৎ বস্তুটা তার অবস্থানের পরিবর্তন করলো। সেটা কি বলের সাথে থিটা কোণ করে তার অবস্থানের পরিবর্তন করলো। এবার যদি আমরা এখান থেকে চিন্তা করি, এরকম একটা লম্ব টানি, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হলো। এই পাশটা হলো লম্ব, এটা হলো ভূমি, আর S হলো অতিভুজ। S হলো অতিভুজ। তাহলে বলের দিকে ভূমি অংশটা ক্রিয়াশীল। আমরা দেখব যে এই যে সরণ ঘটলো, অ্যাকচুয়ালি বস্তুটা এই জায়গা থেকে যখন এই জায়গায় আসলো, অর্থাৎ A বিন্দু থেকে যদি B বিন্দুতে চলে যায়, তাহলে বস্তুটা দুইটি দিকে সরণ ঘটলো। একটি হলো ভূমি বরাবর কিছু দূর সরে গেছে, এই বরাবর এতটুকু এসেছে, আর লম্ব বরাবর কিছু অংশ উপরের দিকে উঠে গেছে। তাহলে দুইটি দিকে সরণ ঘটে। যেমন আমরা একটা ফুটবলের কথা যদি চিন্তা করি, তাহলে ফুটবলকে যদি কিক করা হয়, ফুটবল অনেকটা উপর থেকে উপর দিয়ে যায়, অর্থাৎ সে উপরের দিকেও খানিক অংশ ওঠে এবং ভূমি বরাবরও কিছু দূর দূরে সরে যায়। তার মানে সে একই সাথে দুই দিকে গতিশীল থাকে। তাহলে আমরা এখানে ভূমির দিকে কতটুকু সরণ ঘটেছিল, অর্থাৎ এখান থেকে এই অংশটুকু আমরা বের করব, ধরলাম C, এই AC অংশটুকু কতখানি সেটুকু বের করি, কারণ এই AC অংশটুকুই ভূমির দিকে, অর্থাৎ প্রযুক্ত বলের দিকে ক্রিয়াশীল। আমরা দেখি ভূমি অংশ কতখানি। আমরা জানি ভূমি বাই অতিভুজ, অতিভুজ সমান cos থিটা।
অতএব ভূমি সমান সমান পাচ্ছি অতিভুজ গুণন cos থিটা সমান সমান ভূমি সমান পাচ্ছি অতিভুজ ছিল s cos থিটা। তাহলে আমি এখান থেকে দেখতে পেলাম এই ভূমির পরিমাণ হচ্ছে s cos থিটা। তাহলে আমি যেদিকে বল প্রয়োগ করেছি সেই দিকে বস্তুটার সরণ ঘটেছে একটি অংশ আকারে s cos থিটা পরিমাণ। এবার আসি কাজ কি। কাজ হলো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয়, বল প্রয়োগে বস্তুর সরণ ঘটলে প্রযুক্ত বল এবং বলের দিকে সরণের এই অংশ বা উপাংশকে গুণনফলকে কাজ বলে। অর্থাৎ কাজ ওয়ার্ক ডব্লিউ দিয়ে প্রকাশ করা হয় সমান প্রযুক্ত বল এবং বলের দিকে সরণের উপাংশ। তাহলে কাজ কি? বল প্রয়োগে বস্তুর সরণ ঘটলে প্রযুক্ত বল এবং বলের দিকে, অবশ্যই বলের দিকে হতে হবে, বলের দিকে সরণের উপাংশের গুণনফলকে কাজ বলে। বল প্রয়োগে বস্তুর সরণ ঘটলে প্রযুক্ত বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফলকে কাজ বলে। এবার আমরা বিভিন্ন প্রকার কাজ এবং বিভিন্ন রূপান্তর পড়ব এখান থেকে। এখান থেকে কতগুলো শর্ত পড়ব। 1 নাম্বার, যদি থিটা সমান 0 ডিগ্রি হয় তাহলে w সমান fs cos 0 ডিগ্রি। cos 0 ডিগ্রির মান 1, cos 0 ডিগ্রির মান 1 হলে বা w সমান সমান fs। এই ক্ষেত্রে কেমন হবে ঘটনাটা? এইখানে বস্তু এদিকে বল প্রয়োগ করলাম, বস্তুটা ওইদিকে সরে গেল, তখন কোণ হলো 0 ডিগ্রি। খেয়াল করো, আমি যেদিকে বল প্রয়োগ করেছি বস্তু যদি সেদিকেই সরে যায়, অর্থাৎ সরণটা বস্তু যেদিকে বল প্রয়োগ হয়েছে সেদিকেই হয়, তাহলে বল এবং সরণ একই দিকে হলে মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, আর 0 ডিগ্রি হলে আমরা পাই fs cos থিটা, অর্থাৎ w সমান fs cos 0 ডিগ্রির মান 1। অর্থাৎ এই ক্ষেত্রে কাজের পরিমাণ হয় সর্বোচ্চ, অর্থাৎ আমরা যেদিকে বল প্রয়োগ করব বস্তু সেদিকে সরে গেলে তখন কাজের পরিমাণ হয় সবচেয়ে বেশি। বা দ্বিতীয় শর্ত, যদি থিটা সমান 180 ডিগ্রি হয়, fs cos 180 ডিগ্রি, সুতরাং w সমান পাচ্ছি মাইনাস fs। কেননা cos 180 ডিগ্রির মান -1, তখন আসলে ঘটনাটা বোঝায় আমি যেদিকে বল প্রয়োগ করলাম সরণটা তার উল্টো দিকে হবে। এইখানে হলো থিটা সমান 180 ডিগ্রি। অর্থাৎ খেয়াল করো, যেদিকে বল প্রয়োগ করেছি সরণ তার বিপরীত দিকে হলে কৃত কাজ w সমান -fs হয়, অর্থাৎ কাজের পরিমাণ ঋণাত্মক হয়। তাহলে আমরা এখান থেকে ঋণাত্মক কাজ পেলাম, অর্থাৎ বল প্রয়োগে যদি বস্তুর সরণ বলের বিপরীত দিকে হয় তাহলে ঋণাত্মক কাজ হয়। তৃতীয়টা, থিটা সমান যদি
90 ডিগ্রি হয় তাহলে W সমান Fs cos 90, সুতরাং W সমান সমান 0, cos 90 এর মান হলো 0 ডিগ্রি, তাহলে cos 90 এর মান 0। এবার ঘটনাটা হবে এরকম, এটা F, এইদিকে সরণ, মধ্যবর্তী কোণ থিটা সমান 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি কোণে যদি বস্তুর সরণ হয় তাহলে কোনো কাজই হয় না, পদার্থবিজ্ঞানের ভাষায় তখন কাজের পরিমাণ হয় শূন্য। এবার 4 নাম্বার, যদি সরণ শূন্য হয়, শূন্য হলে W সমান F গুণন 0 cos থিটা, সুতরাং W সমান 0, কোনো সরণই ঘটলো না, অর্থাৎ সাপোজ যদি একটি দেয়ালে ধাক্কা দেওয়া হয়, দেয়াল এক বিন্দু সরলো না, অর্থাৎ সরণই হলো না, তখন কাজের পরিমাণ হবে শূন্য। 5 নাম্বার, প্রযুক্ত বলের পরিমাণ যদি শূন্য হয় তাহলে 0 গুণন S cos থিটা, সুতরাং W সমান 0। তাহলে তিনটি ক্ষেত্রে কাজ শূন্য হয়। একটি হলো বল প্রয়োগে যদি বস্তুর সরণ 90 ডিগ্রি কোণে হয়, অর্থাৎ লম্বভাবে হয়, তাহলে কাজ শূন্য। আর বল প্রয়োগে যদি বস্তুর কোনো সরণ না হয় তাহলেও কাজ শূন্য। যদি কোনো বলই প্রয়োগ করা না হয় তাহলে তো বস্তুর সরণই ঘটবে না, ফলে কোনো কাজই হবে না। তাহলে এই তিনটি ক্ষেত্রে কাজের পরিমাণ শূন্য হয়। এবার আমরা কাজের প্রকারভেদ আসবো। কাজ দুই প্রকার, এক ধনাত্মক কাজ, দুই ঋণাত্মক কাজ। বা বলের দিকে কাজ, দিকে বা বলের দ্বারা কাজ। আর এটাকে বলা যায় বলের বিপরীতে বা বলের বিরুদ্ধে কাজ। কাজ এই দুই প্রকার। প্রথমটা হলো ধনাত্মক কাজ বা বলের দিকে কাজ বা বলের দ্বারা কাজ। দ্বিতীয়টা হলো ঋণাত্মক কাজ বা বলের বিপরীতে বা বলের বিরুদ্ধে কাজ। ধনাত্মক কাজ কাকে বলে? বল প্রয়োগের ফলে যদি বস্তুর সরণ বলের দিকে হয় তাহলে তাকে ধনাত্মক কাজ বলে। আমার হাতের এই মার্কারটা, আমি যদি এখান থেকে বল প্রয়োগ করি, যেদিকে বল প্রয়োগ করতেছি বস্তু সেদিকেই যাচ্ছে, তাহলে এটা ধনাত্মক কাজ বা বলের দিকে কাজ বা বলের দ্বারা কাজ। আর ঋণাত্মক কাজ কাকে বলে? যেদিকে বল প্রয়োগ করা হয় বস্তুর সরণ যদি তার উল্টো দিকে হয়, বিপরীত দিকে হয়, তাহলে সেই কাজকে বলা হয় ঋণাত্মক কাজ। যেমন অভিকর্ষ বল, এই মার্কারটাকে অভিকর্ষ বল নিচের দিকে টানছে, অর্থাৎ মাটির দিকে মার্কারটা পড়তে চেষ্টা করবে। কেন পড়বে? অভিকর্ষ বলের জন্য। তাহলে অভিকর্ষ বল বস্তুটাকে নিচের দিকে টানছে আর আমি বস্তুটাকে উপরের দিকে টেনে তুললাম। আমি টানতেছি উপরের দিকে, তাহলে আমার ক্ষেত্রে সরণও হচ্ছে উপরের দিকে, তাহলে আমার ক্ষেত্রে কৃত কাজটা হচ্ছে ধনাত্মক। কিন্তু অভিকর্ষ বল নিচের দিকে টানা সত্ত্বেও বস্তুটা উপর দিকে উঠে আসতেছে, তখন অভিকর্ষ বলের দ্বারা কৃত কাজ হবে ঋণাত্মক। একটি স্প্রিং নাও, একটা স্প্রিং কে যদি আমরা টেনে লম্বা করি, তাহলে আমি লম্বা করেছি, আমার জন্য ধনাত্মক কাজ, বাট স্প্রিংটা আগের অবস্থায় ফিরে যেতে চায়, এজন্য স্প্রিং এর ভিতরে যে বল কাজ করে একে ফিরিয়ে নিয়ে যায়, এই বলটার জন্য কৃত কাজটা হচ্ছে ঋণাত্মক, অর্থাৎ স্প্রিং বল দ্বারা কৃত কাজ ঋণাত্মক।
একটা রাবার যদি আমরা টেনে লম্বা করি, তাহলে রাবারের ভিতরেকার বল দ্বারা কৃত কাজ হলো ঋণাত্মক। তাহলে এগুলো হলো ঋণাত্মক কাজের উদাহরণ। এবার আমরা পড়ব শক্তি। শক্তি, শক্তি কি? কোন ব্যক্তি বা উৎসের কাজ করার সামর্থ্যকে শক্তি বোঝায়। কাজ করবে তার যে একটা সামর্থ্য, তাকে শক্তি বোঝায়। তাহলে শক্তি বিভিন্ন ধরনের আছে, বিভিন্ন রূপের আছে। তাপ শক্তি, বিদ্যুৎ শক্তি, শব্দ শক্তি, নিউক্লিয়ার শক্তি, যান্ত্রিক শক্তি প্রভৃতি। এখানে আমাদের আলোচনা থাকবে যান্ত্রিক শক্তি নিয়ে। তাহলে আমরা প্রথমে পড়ব যান্ত্রিক শক্তির দুটি রূপভেদ আছে। একটি হলো এক গতিশক্তি, দুই বিভব শক্তি। প্রথমে পড়ি গতিশক্তি। গতিশক্তিটি কি? কোন ব্যক্তি বা বস্তুর গতির জন্য কাজ করার যে সামর্থ্য থাকে, অর্থাৎ গতিশীল বস্তুর গতির জন্য কাজ করার সামর্থ্যকে বলা হয় গতিশক্তি। একটি বস্তু গতিশীল আছে, আমি আবারও বলি, গতিশীল বস্তুর গতিশীলতার জন্য কাজ করার যে সামর্থ্য, তাকে বলা হয় গতিশক্তি। আবার এভাবে বলা যায়, কোন বস্তু গতিশীল হলে কাজ করার যে সামর্থ্য লাভ করে, তাকে বলা হয় গতিশক্তি। আর প্রথমে আমরা তাহলে গতিশক্তি নিয়ে আলোচনা করি। গতিশক্তি, আমি ধরে নিলাম এখানে একটা এম ভরের বস্তু আছে, বস্তুটার আদিবেগ 0। তাহলে এর উপর বল প্রয়োগ করলাম এফ পরিমাণ, এতে বস্তুটার এস পরিমাণ সরণ ঘটলো এবং এ পরিমাণ ত্বরণ হলো। বস্তুটি এইখানে চলে আসলো, বস্তুটি গতিশীল হয়ে এস সরণ ঘটলো এবং ত্বরণ হলো এ পরিমাণ। এ পরিমাণ ত্বরণ হওয়া মানেই বস্তুটা গতিশীল হলো। তাহলে স্থির বস্তুর উপর এফ বল প্রয়োগ করায় বস্তুটা স্থির অবস্থান থেকে এ ত্বরণ লাভ করে এস দূরত্ব অতিক্রম করার পর শেষ বেগ হলো ভি। এবার আমরা দেখি এখানে বল প্রয়োগের ফলে সরণ হয়েছে, ফলে কিছু কাজ সম্পাদিত হয়েছে। এই কাজটুকুই বস্তুকে গতিশীল হতে সাহায্য করেছে। আমরা যদি এখানে কাজটুকু না করতাম, তাহলে বস্তুটা আর গতিশীল হতো না। তাহলে আমরা এখান থেকে দেখব বল প্রয়োগের ফলে বস্তুর সরণ ঘটেছে, ফলে কাজ হয়েছে, কাজই বস্তুর মধ্যে গতিশক্তি সৃষ্টি করেছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, সুতরাং গতিশক্তি সমান সমান কৃত কাজ। তাহলে এখানে কাজ কতখানি? বল গুণন সরণ। বল সমান লেখা যায় এম এ, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে ছিল এফ সমান এম এ এস, এম এ এস। তাহলে এফ কে ভাঙলে এম এ, যেহেতু এফ সমান সমান এম এ। আবার দেখো, আমরা গতিবিদ্যার একটি সূত্র জানি, শেষ বেগ ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2as, বা ভি স্কয়ার সমান সমান 0, ইউ এর মান 0 প্লাস 2as, বা ভি স্কয়ার সমান সমান 2as, বা ভি স্কয়ার ভাগ 2 বাম পাশে আনলাম, থাকতেছে as। as এর মান যদি আমি এখানে বসিয়ে দেই, সমান সমান m ইনটু ভি স্কয়ার ভাগ 2, একটু ভেঙে লিখলে হাফ এম ভি স্কয়ার। আর গতিশক্তিকে যদি আমরা টি দিয়ে প্রকাশ করি, তাহলে টি সমান হাফ এম ভি স্কয়ার, টি সমান হাফ এম ভি স্কয়ার। এটি গতিশক্তির গাণিতিক রূপ। এই সূত্রটি দিয়ে আমরা বিভিন্ন গাণিতিক সমস্যারও সমাধান করব। তাহলে আমরা গতিশক্তি পেয়ে গেলাম।
এবার আসি আমরা এই গতিশক্তির কিছু কার্যকরী বিষয়। আমরা এখানে পেলাম T সমান সমান হাফ অফ mv স্কয়ার। বস্তুর ভর ধ্রুবক, হাফ একটি ধ্রুব সংখ্যা, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি T সমানুপাতিক v স্কয়ার। ধ্রুবক এবং সমান চিহ্ন উঠিয়ে দিলে আমরা পাই সমানুপাতিক, তার মানে গতিশক্তি বেগের বর্গের সমানুপাতিক। অর্থাৎ বেগ যদি 16 গুণ করা হয় গতিশক্তি হবে 4 গুণ, সরি বেগ যদি 4 গুণ করা হয় গতিশক্তি হবে 4 এর উপর স্কয়ার 16 গুণ। বেগ যদি 5 গুণ করা হয় গতিশক্তি হবে 5 5 25 গুণ। এটি থেকে আমরা আরো লিখতে পারি T1 ভাগ V1 স্কয়ার সমান T2 ভাগ V2 স্কয়ার সমান T3 ভাগ V3 স্কয়ার সমান ডট 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 সমান ধ্রুবক। অর্থাৎ প্রতি ক্ষেত্রে এই গতিশক্তির অনুপাতগুলো হবে কি ধ্রুবক, অর্থাৎ গতিশক্তি এবং বেগের বর্গের অনুপাত। যেমন বলা হলো একটি বস্তুর বেগ 5 হলে 5 মিটার পার সেকেন্ড হলে গতিশক্তি 20 জুল। বেগ 8 মিটার পার সেকেন্ড হলে গতিশক্তি কত? তখন আমরা এই সূত্রটা প্রয়োগ করব। v2 স্কয়ার। প্রথমে দেখো বা বেগ যখন 5 ছিল v1 5 স্কয়ার তখন গতিশক্তি ছিল 20 জুল। যখন বেগ বেড়ে হলো 8 তখন v2 8 হলো 8 স্কয়ার তখন গতিশক্তি t2 স্কয়ার সমান ওয়াট। এটা বের করব। বা 20 গুণন 8 8 64 বাম পাশে আনলাম 64 আর নিচে ছিল 5 5 25 অতএব t2 স্কয়ার। এখন উভয় পক্ষে এই বিষয়টি যদি ক্যালকুলেশন করি করে রুট করলে তাহলে আমরা গতিশক্তি পেয়ে যাব। অর্থাৎ 20 গুণন 64 ভাগ 25 51.5 বা এবার লিখতে পারি 51.5 সমান t2 স্কয়ার। অতএব t2 সমান সমান আসতেছে √51.5 7.15 এত জুল। কাজের একক, শক্তির একক এগুলো হলো জুল। তাহলে আমরা এখান থেকে শক্তি পেলাম, গতিশক্তি। তাহলে এইভাবে কিছু এমসিকিউ ভিত্তিক প্রবলেম থাকে যেগুলো আমরা এই ধরনের সূত্র দিয়ে সমাধান করি। এবার আমি এখান থেকে কাজ এবং শক্তি উভয়ের একক একসাথে একটু দেখিয়ে দেব। তার আগে আরেকটি অংশ বিভব শক্তি সম্পর্কে একটু জেনে নিই। আর গতিশক্তির আরেকটি রূপান্তর আছে ভরবেগের সাহায্যে প্রকাশ। গতিশক্তি ও ভরবেগের সম্পর্ক এখানে আমরা জানি গতিশক্তি T সমান হাফ অফ mv স্কয়ার সমান সমান উপরে নিচে একটি m দিয়ে গুণন করি m স্কয়ার v স্কয়ার আর নিচে আসলো 2m, একটা m দিয়ে গুণন করেছি বাড়তি উপরে লব এবং হরকে, তাহলে উপরে আসলো mv তার উপর হোল স্কয়ার
নিচে 2m, সুতরাং t সমান সমান p স্কয়ার ভাগ 2m, এখানে p সমান ভরবেগ, m v, ভর এবং বেগের গুণনফল হলো ভরবেগ। তাহলে আমরা এখান থেকে অতএব আরেকটা জিনিস লিখতে পারি, t সমানুপাতিক p স্কয়ার। 1/2m হলো ধ্রুবক, ধ্রুবক সমান চিহ্ন তুলে দিলে এটা আসে হলো p স্কয়ার। তার মানে গতিশক্তি বেগের ভরবেগের বর্গের সমানুপাতিক। ভরবেগ যদি 3 গুণ হয় 3 স্কয়ার, 9 গুণ গতিশক্তি হবে। তাহলে এটি গেল সম্পর্ক। আমরা আরেকটি শক্তি আসবো, বিভব শক্তি। বিভব শক্তি কাকে বলে? কোন বস্তুর যদি অবস্থানের পরিবর্তন ঘটানো হয়, এক অবস্থান থেকে অন্য অবস্থানে নেওয়া হয়, তাহলে বস্তুটি কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে বলা হয় বিভব শক্তি। অর্থাৎ বস্তুটি এরকম যদি ভূমিতে আছে, ভূমি থেকে যদি h পরিমাণ উচ্চতায় উঠিয়ে নেই, এখানে আমরা বল প্রয়োগ করব F, তাহলে যে পরিমাণ কাজ করার সামর্থ্য লাভ করবে তাকে বলা হয় গতিশক্তি, বিভব শক্তি। আমার হাতে মার্কারটা যদি এখান থেকে h উচ্চতায় উঠিয়ে নেই, এবার নিচে পড়ার একটা শক্তি লাভ করলো, অর্থাৎ তার মধ্যে একটা শক্তি সঞ্চিত হলো, তাহলে এই শক্তিটাই হচ্ছে বিভব শক্তি। তাহলে আমরা এখান থেকে দেখলাম যে বস্তুটাকে যখন অবস্থানের পরিবর্তন করলাম তখন কিছু কাজ করতে হলো, অর্থাৎ কাজ সম্পাদন করেই তার অবস্থানের পরিবর্তন করা হয়েছে। এই সম্পাদিত কাজটাই এর মধ্যে বিভব শক্তি হিসেবে সঞ্চিত হবে। সুতরাং বিভব শক্তিকে লিখতে পারি আমরা কৃত কাজ, আর এখানে কৃত কাজ হলো বল গুণন সরণ, সরণ হলো h। এখানে কোন বল ক্রিয়াশীল হয়? অভিকর্ষ বল। অভিকর্ষ বল ক্রিয়াশীল হলে mg h, F সমান হবে mg। সুতরাং বিভব শক্তি V সমান লেখা যায় mg h। এবার আমরা আসি, এখান থেকে সম্পর্কটা দেখো, V সমানুপাতিক বস্তুর ভর ধ্রুবক, অভিকর্ষ ত্বরণ g এর মানও ধ্রুবক 9.8, তাহলে সমানুপাতিক দিয়ে h। তার মানে উচ্চতা যত বেশি হবে বিভব শক্তি তত বেশি হবে। একটি বস্তুকে যদি আমরা 5 তলা ভবনের একটি দোতলায় উঠাই দ্বিতীয় তলায়, তাহলে এর যে পরিমাণ বিভব শক্তি হবে এটি 5 তলায় উঠালে তার বিভব শক্তি আরো বেড়ে যাবে, কারণ উচ্চতা বেড়ে যায়। এবার আমরা আসি শক্তি একক ও মাত্রা। শক্তির একক সকল শক্তি এক প্রকারের কাজ, অথবা কাজ এক প্রকারের শক্তি। তাহলে আমরা কাজের মাত্রা বের করলেই হবে। কাজ W সমান Fs, F হলো বলের একক নিউটন, S সরণ মিটার, সমান এটাকে বলা হয় জুল। সকল প্রকার শক্তি এবং কাজের একক হলো জুল। এবার আমরা এর মাত্রাটা যদি দেখি, মাত্রা, তাহলে কাজ বল, বল ভাঙলে আমরা সংক্ষিপ্ত ভাবে দেখি কি পাই। বল ভাঙলে পাই W সমান সমান Fs, F সমান MAS। এখন যদি এখান থেকে একক আকারে ভাবো, ভরের একক কেজি, ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কয়ার, সরণের একক মিটার, তাহলে আসে কেজি মিটার, মিটার গুণন হয় মিটার স্কয়ার, সেকেন্ড ইনভার্স 2। এবার যদি আমরা মাত্রা আকারে লিখি, W সমান সমান কেজি ভর, ভরের মাত্রা m, মিটার দৈর্ঘ্য, দৈর্ঘ্যের মাত্রা l তার উপর স্কয়ার, s সেকেন্ড সময়, সময়ের মাত্রা t ইনভার্স 2। এটা হলো কাজের মাত্রা। এটা আমরা আমাদের একটা সংক্ষিপ্ত পদ্ধতি যে একক থেকে হিসাব করে বের করা, একক থেকে হিসাব করে বের করা, এটা হলো
কাজ বা শক্তির মাত্রা। আর যদি বিস্তারিত আসে তাহলে আমাদের এটা লিখতে হবে কাজ সমান বল গুণন সরণ, বল ভাঙলে পাই ভর গুণন ত্বরণ গুণন সরণ, এবার ভর গুণন এটা হলো বেগ ভাগ সময় গুণন সরণ। আরো যদি ভাঙি ভর গুণন বেগ ভাঙলে সরণ বাই সময়, তাহলে সরণ ভাগ বাই সময় এবং এই সময় গুণন করে হবে সময় স্কয়ার গুণন আরেকটা সরণ। তাহলে একবারে পাচ্ছি ভর গুণন সরণের উপর স্কয়ার বিয়োগ ভাগ সময়ের উপর স্কয়ার। এখন যদি মাত্রা লিখি কাজের মাত্রা ডব্লিউ যদি লিখি তাহলে ভরের মাত্রা এম, সরণের মাত্রা এল তার উপর স্কয়ার, সময়ের মাত্রা টি, নিচে ছিল ভাগ আকারে তাহলে ইনভার্স স্কয়ার। এইভাবে পেলাম কাজের মাত্রা। এটা যদি খ নাম্বারে কোনো অনুধাবনমূলক প্রশ্নের উত্তরে আসে কাজের মাত্রা বা শক্তির মাত্রা নির্ণয় করো তাহলে এইভাবে। আর এমসিকিউ সলভ করার সময় যদি হঠাৎ করে ভুলে যাও তাহলে আমাদের আসবে সংক্ষিপ্ত পদ্ধতি একক থেকে আমরা বের করব। তো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা শক্তির এই অংশটি নিয়ে আলোচনা করলাম। আগামী লেকচারে আমি আলোচনা করব যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্র নিয়ে। সে পর্যন্ত সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকবে।